ম্যাচের আগে যেইভাবে প্রেডিক্ট করছিলাম ঠিক সেইভাবে স্টার্টিং 11 নিয়ে বার্সেলোনা মাঠে নামতেছে ব্রেস্টের এগেইনস্টে। ম্যাচটা শুরু হবে ঠিক রাত 2টায়। বার্সেলোনা 4-3-3 ফরমেশনে খেলবে এই ম্যাচটা। গত ম্যাচটাতে আমরা দেখছিলাম মিডে 4জনকে প্রেফার করা হয়, অর্থাৎ পাবলো গোবি সহ 4জনকে দেয়া হয়। তো আজকের ম্যাচটাতে দানি ওলমো, মার্ক কাসাদো আর পেদ্রি এই তিনটা স্টার্ট করবে মিডে। ফেরমিনকে হয়তো উইং পজিশনে মানে দেখা যাবে, হয়তো না, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। তো গত ম্যাচটাতে ফেরমিনকে স্টার্টিং 11-এ দেখা যায়নি, তখন 4-4-2 ফরমেশন যেইটা ছিল সেই ফরমেশন নিয়ে বার্সা মাঠে নামছিল। কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে 4-3-3 ফরমেশনটা নিয়ে মাঠে নামতেছে। তো এইটা নিয়ে ম্যাচের আগে কথা বলছিলাম এবং আমি প্রেডিক্ট করছিলাম যে 4-3-3 ফরমেশনটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং আমি এইটার পক্ষে থাকবো বা এইটা দেখতে চাইবো। তো এমনটা নিয়েই বার্সা মাঠে নামতেছে। তো ফরমেশনটা যাই হোক, 4-4-2 আর 4-3-3 এইগুলা এত বেশি এই মুহূর্তে ভাবতে চাইতেছি না। তবে যেহেতু 4-3-3 দেওয়া হয়েছে, তাহলে গত ম্যাচের মতো খেলার স্টাইলটা হবে না, সেটা এই মুহূর্তেই অনুমান করা যায়। এইটা একটা ট্রিক হইতে পারে, ট্রিক মানে এটা একটা মানে মানে একটা ট্রিকি বা টেকনিক্যাল চিন্তা ভাবনা হইতে পারে যে গত ম্যাচটাতে 4-4-2 যেইটা বা মিডে 4টাকে নিয়ে নামাটা আর আজকের ম্যাচটাতে মিডের 3জনকে প্রেফার করাটা হয়তো অপোনেন্টকে একটু বিভ্রান্ত করার একটা যে নমুনা সেইটা হইতে পারে। তবে সেইটা হয়তো মানে অন্য একটা হিসাব, কিন্তু এই মুহূর্তে বলতে চাই যে 3টা পয়েন্ট হচ্ছে মূল কথা। বার্সা যেইভাবেই হোক 3টা পয়েন্ট নিয়ে বের হতে হবে। টিম যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানেই আছে, মানে যাদেরকে প্রেফার করা হয়েছে বা যেই ফরমেশনটা দেওয়া হয়েছে ঠিকঠাক মতো ওয়ার্কআউট হলে বড় একটা স্কোর হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বড় স্কোর হোক আর না হোক 3টা পয়েন্ট যাতে ঠিকঠাক মতো বের হয়ে আসে সেই দিকেই হইতেছে মূল মনোযোগ। তো আমার কাছে মনে হয় যে জেরার্ড মার্টিনের খুব বেশি পরিমাণ কনসার্ন থাকা দরকার হবে। তার বিগত সময়গুলা কিংবা বিগত মিনিটগুলা সে যেইভাবে পার করছে তা ওভারঅল হিসাব করলে, যদিও তাকে এই মুহূর্তে জাস্টিফাই করা কোনোভাবেই যে লজিক্যাল হবে তা মনে করতেছি না, কারণ তার তো খেলার পরিমাণটা যে অনেক বেশি সেটাও না, খুব কম পরিমাণ। তো খুব কম পরিমাণ হলেও সে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলা খেলতেছে, সেইটা তার অবশ্যই মাথায় আসে। কুচ কোচিং স্টাফদেরও খুব বেশি মাথায় আসে বলেই মনে করতেছি। জেরার্ড মার্টিনকে যেহেতু দেওয়া হয়েছে 45 মিনিটস, অর্থাৎ এক হাফ সে নিশ্চিতভাবেই মাঠে থাকতেছে যদি সে ইনজুর্ড না হয়, সেইটা অনুমান করাই যায়। তো এই সময়টা অবশ্যই ইম্পর্ট্যান্ট তার মানে ঠিকঠাক মতো থাকা এবং ব্যাকলাইনের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারাটা হবে তার জন্য সবচেয়ে বড় উদ্দেশ্য, এবং সেইটার বাস্তবায়ন যাতে ঠিকঠাক মতো ঘটে সেইটা হইতেছে মানে প্রত্যাশা। গত ম্যাচটার মতো যাতে সে কোনো ধরনের লেকিংসের সম্মুখীন না হয় সেইটাও তার কাছ থেকে প্রত্যাশা। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে সে কিভাবে গত ম্যাচের তুলনায় একটু উন্নতি করে কিনা। তাকে তাকে কোচিং স্টাফরা বা হ্যান্সি ফ্লিক বারবার ভরসা করতেছেন কিংবা তাকে প্রেফার করতেছেন। তো আমার কাছে মনে হয় যে তার মধ্যে কিছু পাইতেছেন কিংবা সে ভালো করতে পারে এই উপাদানগুলা কিংবা এই সম্ভাবনাগুলা আছে, কিংবা ওনারা এইটা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করতেছেন, এই জন্যই তাকে মানে দেয়া হইতেছে। যদিও বালদে মানে নাই, বালদে সে মানে সে খেলবে না কিংবা তার সমস্যার কারণে সে স্টার্টিং 11-এ না। তো সেক্ষেত্রে জেরার্ড মার্টিন যেহেতু ফার্স্ট অপশন, সেহেতু তাকে প্রেফার করা হবে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা হেক্টর ফোর্ডকে গত ম্যাচটাতে দেখছিলাম, তো হেক্টর ফোর্ডকে এখন স্টার্টিং 11-এ দেওয়া হয় নাই। তার মানে বালদে ওই জায়গাতে হেক্টর ফোর্ডের তুলনায় ভালো অবস্থানেই আছে। তো সে যাতে ঠিকঠাক মতো থাকতে পারে ওই পজিশন দিয়ে, সে যদি ওভারল্যাপ করে তাহলে ট্র্যাক ব্যাক করে যাতে ঠিকঠাক অবস্থানে এসে আবার জায়গাটা সামাল দিতে পারে, সেই ক্যাপাবিলিটিটা যাতে সে ঠিকঠাক মতো শো করে, ওইটা হইতেছে তার অনেক বড় একটা বৈশিষ্ট্যের জায়গা, যেই বৈশিষ্ট্যটা খুব ভালোভাবেই প্রকাশ করা তার জন্য দরকার হবে যদি সে তার মিনিটের হিসাবটা আরও বাড়াতে চায়। তো তার সময়টা যে খুব বেশি হয়েছে সেটাও না, তাকে নিয়ে যে এত কথা বলা দরকার হবে কিংবা প্রয়োজন আছে সেটাও মনে করতেছি না, কারণ সে তো আগে যথেষ্ট পরিমাণ সময় খেলতে হবে, তারপরেই না তাকে মানে এত কথা বলাটা আসবে। যদিও তাকে নিয়ে অবশ্যই কথা বলা দরকার, কারণ এখন সে ইম্পর্টেন্ট ম্যাচগুলো খেলতেছে, সে যদি 10 মিনিটও খেলে তাহলেও ওইটা অনেক বেশি গুরুত্বের সহিত বিবেচনায় আসবে। তো আরেক সাইডে তো কুন্দে আছে,
রাইট ব্যাক পজিশনটাতে অবশ্যই কুন্দে মানে সলিড থাকবে সেই প্রত্যাশা। কুন্দে যখন খেলে তখন তার এনার্জিটা কিংবা তার পজিটিভিটিটা খুব ভালোভাবেই শো হয়, সেইটা দেখা যাইতেছে এই সিজনে ওভারঅল। গত ম্যাচটাতে গত ম্যাচটাকে আর টানতে চাচ্ছি না, কুন্দে আশা করতেছি সে অবশ্যই ভালো করবে। তার পজিটিভিটিটা এই টিমের সাথে খুব ভালোভাবেই ম্যাচ করছে, কিংবা তার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালোভাবেই মাঠের মধ্যে দেখা যায়। মার্ক কাসাদো গত ম্যাচটা মানে ওইটা তো তার হিসাবটা মানে গত ম্যাচটাকে নিয়ে আর না বলি, মার্কাসাদো আশা করতেছি সে যেইভাবে খেলতেছে সেইভাবেই তার ধারাটা বজায় রাখবে। আর এই ম্যাচটা যেহেতু হোম ম্যাচ, প্রত্যেকটা মানে প্লেয়ার নিজেদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থানে থাকাটা দরকার হবে। হোম ম্যাচ হলেই যে মানে হাত পা গুটিয়ে বসে থাকলেই যে মানে গোল চলে আসবে কিংবা জয় চলে আসবে সেটাও তো না। অবশ্যই কনসার্ন থেকে রুলটা প্লে করতে হবে বলেই মনে করতেছি। রাফিনিয়া সে তো একটানা ম্যাচ খেলেই যাইতেছে, তার মধ্যে যে ক্লান্তির ছাপ খুব বেশি দেখা যাচ্ছে সেটাও না। প্রতিটা ম্যাচে সে খুবই স্পিডি ফুটবল খেলতেছে, কিংবা তার যেই রান নেওয়ার ক্যাপাবিলিটিটা, তার ড্রিবল করা কিংবা শুটিং সব কিছুই তার কাছ থেকে পাওয়া যাইতেছে। রাফিনহা মোটামুটি বলা যায় যে তার প্রাইম যেই টাইমটা সেইটা হয়তো পার করতেছে এই সময়ে। তবে এই মুহূর্তে প্রাইম টাইম বলাটা কতটুকু লজিক্যাল হবে সেইটা একটা মানে বিষয়। তবে দেখা যাক রাফিনহা সে এই ম্যাচটাতে কী করতে পারে। ইম্পর্টেন্ট ম্যাচ, অবশ্যই সব প্লেয়ারের 100% দরকার। রবার্ট লেভানডস্কি সেও আছে, ফিট অবস্থায় আছে, তার কাছ থেকে স্কোর অবশ্যই এক্সপেক্টেড। তো আমার কাছে মনে হয় যে ভালো মানের সাপ্লাই আসলে সেটা যে সে লেগ করবে সেই সম্ভাবনা এত বেশি নাই। পেদ্রিকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে, পেদ্রি যথেষ্ট পরিমাণ পজিটিভ অবস্থায় আছে। পেদ্রিয়ের সাথে মার্কাসাদোয়ের আন্ডারস্ট্যান্ডিংটা, কোলাবোরেশনটা খুব ভালোভাবেই শো হয়, দেখা যায়। তো এইটা কন্টিনিউ হওয়াটা দরকার হবে এই ম্যাচটাতেও। মাঝখানটা ঠিকঠাক মতো কন্ট্রোলে রাখা গেলে অপোনেন্টকে ডমিনেট করতে পারাটা আরও বেশি সহজ হবে। তো মাঝখানটা যদি কন্ট্রোলে আসে, এই প্লেয়ার্সগুলো মিডে যারা আছে, অলমোকেও দেওয়া হয়েছে, অলমো অবশ্য ধারণ করতেছে। খুবই যে তার সমস্যা হইতেছে কিংবা সামঞ্জস্যটা মানে মেনে চলতে যে ঝামেলা হইতেছে সেইটাও দেখা যাইতেছে না। তো অলমো এর সাথে আমি বলতে পারি যে পেদ্রি এর সম্পর্কটা ভালো মাঠের মধ্যে, আবার পেদ্রির সাথে কাসাদো এর সম্পর্কটা ভালো। তো এই তিনজনকে দেওয়া হয়েছে, যদি তারা ঠিকঠাক মতো বলটা মাঝখানে সলিডলি হোল্ড করতে পারে তাহলে সেইটা থেকে অবশ্যই রেজাল্ট ভালো আসবে এবং মাঝখানটা কন্ট্রোলে রাখা সম্ভব হবে বলেই মনে করতেছি। তো শেষ পর্যন্ত দেখা যাক মিডের সাথে ফাইনাল থার্ডের সম্পর্কটা কতটুকু পরিমাণ মানে প্রতিষ্ঠা হয়। ফেরমিনকে দিয়ে স্টার্ট করানো হচ্ছে, ফেরমিন কতটুকু পরিমাণ ইতিবাচক থাকতে পারে সেইটা হইতেছে একটা বিষয়। আর তার মেন্টালিটিটা সে কতটুকু পরিমাণ এই টিমের সাথে এই মুহূর্তে বা এই ম্যাচে ম্যাচ করতে পারে এইটা হইতেছে আরেকটা বড় বিষয়। তো ফেরমিন যে খুব বেশি পরিমাণ রেগুলারলি খেলতেছে এই টিমের সাথে সেটাও না, গত ম্যাচটাতেও ছিল না, মানে এই ম্যাচটাতে সে আসছে। তো সে এসেই এই টিমের সাথে মানে অফিসিয়াল মিনিটে কতটুকু পরিমাণ সঠিকভাবে মিলিয়ে নিতে পারে সেটাও একটা মানে দেখার বিষয় হবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে ফেরমিনের উপরে অবশ্যই মানে ডিপেন্ড করাই যায়। ফেরমিন যতটুকু পরিমাণ আগে সময় পাইছিল ততটুকুতে সে নিজেকে অবশ্য ভালোভাবেই তুলে ধরছে। আর তাছাড়া এখন ইয়ামালের অনুপস্থিতিতে ফেরমিন ছাড়া তো অন্য কোনো ভালো অপশন এই মুহূর্তে তো কোচিং স্টাফদের হাতেও নাই। তো সেটা তো অবশ্য মানে বলতেই হয় বা এটা দেখাও যাইতেছে। তো ফেরমিনের সাথে রাফিনিয়া, লেভানডস্কি এদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়া দরকার হবে, কিংবা ফেরমিনকে আমার কাছে মনে হয় যে হার্ডওয়ার্ক বেশি করতে হবে। কারণ হার্ডওয়ার্ক বেশি করতে হবে এই কারণে বলতেছি, মানে তার তো আহ, মানে অন্যদের সাথে তো তার যেই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা যদি সে সেটেল করতে চায় তাহলে কিন্তু সে মানে একদম ডাউন অবস্থায় থেকে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল হবে না। তো তার এই জন্য কাজ করা দরকার হবে মাঠের মধ্যে। তো কাজ করতে হবে মানে কি, করতে হবে মানেই তো হার্ডওয়ার্ক করতে হবে। তো আমার কাছে মনে হয় যে ফেরমিন যদি যথেষ্ট পরিমাণ কনসার্ন থেকে তার কাজটা সে ঠিকঠাক মতো করতে চায় এবং করতে পারে তাহলে অন্যদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা সে সেট করতে বেশি সময় লাগবে না, কিংবা সে হয়তো সেটা পারবে। তো
অবশ্য স্কোরিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে। স্কোরিংটা বের করে নেওয়া দরকার হবে। যদি ফার্স্ট হাফে স্কোর বের করে নেওয়া যায় তাহলে সেকেন্ড হাফে গিয়ে দেখা যাবে যে অনেকটাই নিশ্চিন্তে থাকা যাইতেছে। তবে নিশ্চিন্তে থাকা গেলেও যে মানে স্কোর করতে হবে না সেটাও না। অবশ্য বড় স্কোর প্রত্যাশা, তবে বড় স্কোর যদি না আসে ছোট একটা স্কোর হলেও যাতে গোল কনসিড না হয় সেই দিকে মনোযোগ রেখে খেলাটা যদি ফিনিশ করা যায় তাহলে 3 পয়েন্ট এমনিতেই বের হয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। আর পরিশেষে আরেকটা কথা বলে শেষ করতে চাই, সাবস্টিটিউটের দিকে খুব বেশি কনসার্ন থাকতে হবে হ্যান্সি ফ্লিককে। যদি ঠিকঠাক মতো সাবস্টিটিউটগুলা করা যায় বা সাবস্টিটিউট যাদেরকে বেঞ্চ থেকে পাঠানো হবে কিংবা যাদেরকে ম্যাচ চলাকালীন অবস্থায় তুলে নেওয়া হবে তাদেরকে তুলে নেওয়ার কারণে এবং যাদেরকে বেঞ্চ থেকে পাঠানো হবে এই দুইটার মানে উঠা নামার ফলে খেলার কোনো গতির পরিবর্তন কোনোভাবেই হচ্ছে কি না বা তুলে নেয়ার 15 মিনিট 20 মিনিট পরে কেমন পরিবর্তন হতে পারে এই বিষয়টাও আন্দাজ করতে পারাটাও অনেক বড় মানে একটা দরকারি বিষয় হবে। তো গত ম্যাচটাতে এইরকম, আচ্ছা যাই হোক, গত ম্যাচ নিয়ে যেহেতু বলছি বলবো না আর বলতেছি না। তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে মানে কনসার্ন থাকা দরকার হবে, মানে সাবস্টিটিউটের দিকে মনোযোগ রেখে যখন দরকার যেই রকম প্লেয়ার ঠিক সেই রকম প্লেয়ার প্রেফার করলে খেলার ধারাবাহিকতাটা খুব ভালোভাবেই বজায় থাকবে। তো পরিশেষে অবশ্যই 3 পয়েন্ট হইতেছে প্রত্যাশা। তো শেষ পর্যন্ত দেখা যাক বার্সা 3 পয়েন্ট তুলে নিতে আহ, আর মানে কতটুকু পরিমাণ সক্ষম হয়।